স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। এই বলেই নিজের হাতখানা আদ্রিয়ানের হাত থেকে ছাড়িয়ে মেয়েটা কিচেন রুমে চলে গেল। আদ্রিয়ান সেখানে মূর্তির ন্যায় কিছু সময় দাঁড়িয়ে রইল। হঠাৎ পকেটে ফোন বেজে উঠতেই তার ঘোর কেটে গেল। ফোনটা রিসিভ করে হন করে ব্যালকনিতে চলে গেল সে। ফোনের অপর পাশ থেকে ভেসে এলো একটা ভারী গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর। বলল, তোমাকে যে কাজটা দিয়েছিলাম তা করেছো তো? আদ্রিয়ান ফিসফিস করে বলে উঠল, ও এখন হাসপাতালে আছে, ট্রিটমেন্ট চলছে। শরীরের ক্ষতগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তবে বাম চোখটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ফোনের অপর পাশে থাকা ব্যক্তিটি ক্ষুব্ধতায় ফোঁস করে একটা শ্বাস ছাড়লো আর বলল, মরেনি, সেটাই অনেক। যাই হোক, নিজের খেয়াল রেখো, এখন রাখি। সঙ্গে সঙ্গে লাইনটা কেটে গেল। আদ্রিয়ান আবার ফোনটা নিজের পকেটে পুরে নিল। তারপর নিজের রুমে গিয়ে একটা লম্বা শাওয়ার নিল। রেখা দাঁড়িয়ে আছে তোমার কলেজের সামনে, পরনে সাদা শার্ট, লেদার জ্যাকেট আর কালো রঙের প্যান্ট, চোখে একখানা সানগ্লাস লাগানো। তাকে দেখে এই মুহূর্তে মোটেও মনে হচ্ছে না সে 32 বছরের একজন পরিপক্ক পুরুষ, বরং তাকে দেখে মনে হচ্ছে কোনো 24-25 এর তাগড়া যুবক, যে গাড়ির সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে তার প্রিয়তমার অপেক্ষায় আছে। কলেজের গেটের আশেপাশে থাকা বেশ কিছু মেয়ে তার দিকে ঘুরে ঘুরে দেখছে, কিন্তু তার সেদিকে কোনো প্রকার কোনো খেয়ালই নেই। অপেক্ষার অবসান ঘটিয়ে তুবা কলেজ থেকে বেরিয়ে এলো, কিন্তু রিকাকে দেখা মাত্রই মেয়েটা ভয়ে কাচুমাচু হয়ে গেল। দৌড়ে পালাতে চাইল, কিন্তু প্রেমিক পুরুষ তা হতে দিল না। খপ করে মেয়েটার নরম হাতখানা নিজের বলিষ্ঠ হাত দিয়ে ধরে ফেলল। তোমার মেয়ে বান্ধবীগুলো একটু দূরে তাড়িয়ে দেখছে, ভয়ে কাছে আসার সাহস পাচ্ছে না। রিকা ওদের উদ্দেশ্যে শক্ত কণ্ঠে বলে, নিজেদের ভালো চাইলে এক্ষুনি এখান থেকে চলে যাও। ওর মুখ থেকে বাক্যগুলো বের হওয়া দেরি মাত্র, সঙ্গে সঙ্গে মেয়েগুলো এদিক ওদিকে ছুটতে লাগলো। রিকা নিজের দৃষ্টি তোবার পানে নিক্ষিপ্ত করলো। মেয়েটা ওকে এত ভয় কেন পায় তা রিকা বুঝে পায় না, তবে ওর কাছে তোবার এই ভয় পাওয়াটা ভীষণ ভালো লাগে। রিকা কোনো কথা না বলে মেয়েটাকে নিজের গাড়ির প্যাসেঞ্জার সিটে বসিয়ে দেয়। তোবা ভয়ের চোটে যেন কথা বলতেই ভুলে গেছে। রিকা গিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিতেই তোবা কাপা কাপা কণ্ঠে জিজ্ঞেস করে উঠল, কোথায় যাচ্ছি আমরা? মরতে যাচ্ছি। একা মরে মজা পাবো না, তাই সাথে করে তোমাকেও নিয়ে যাচ্ছি। রিকার লেশহীন কথায় তোবা এবার কেঁদেই দেয়, আর সিট বেল্ট শক্ত করে ধরে মেন করে বলে উঠল, এমনটা করবেন না প্লিজ, আমি মরতে চাই না, আমার তো এখনো বিয়েও হয়নি। তোবার এমন বোকা বোকা কথা শুনে রিকা মনে মনে ভীষণ হাসল। মেয়েটা যে আস্ত একটা ভিতর ডিম তা আর বুঝতে বাকি নেই। তবে বাহির থেকে রিকা নিজের মুখভঙ্গি শক্ত রাখলো আর ক্যাট কণ্ঠে বলল, সমস্যা নেই, মরার পর আমি তোমাকে জিনদের রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে নেব। এই কথা শুনে তোবা ভ্যা করে কেঁদে উঠল। গাড়ি চলতে থাকায় সে গাড়ি থেকে নামতেও পারছে না, আর রিকা তো ওর এমন অবস্থা দেখে বড্ড মজা পাচ্ছে। কান্না করতে করতে মেয়েটা হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে। তোবার কোনো সারা শব্দ না পেয়ে রিকা পাশ ফিরে তাকায়, দেখে তোবা জ্ঞান হারিয়েছে। ও রাস্তায় সাইড করে গাড়ি থামায়। তোবার নিঃশ্বাস চেক করে দেখে তা ঠিক আছে। রিকা একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলো। মেয়েটা অতিরিক্ত ভয়ের কারণে জ্ঞান হারিয়েছে। রিকা তোবার কপালের চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে উঠল, স্টুপিড গার্ল, এত ভয় পাওয়ার মতো কি কিছু বলেছিলাম আমি যে সোজা সেন্সলেস হয়ে যেতে হবে? ইস, একে নিয়ে আমি বিয়ে করে সংসার করব কিভাবে? পরে দেখা যাবে আবার রোমান্স করার সময় 100 বার সেন্সলেস হয়ে যাবে ভিতর ডিম একটা। বেচারা একটা ছোট্ট শ্বাস ছাড়লো, তারপর গাড়ি ঘুরিয়ে রওনা দিল নিজাম শিকদারের বাড়ির উদ্দেশ্যে। ভেবেছিল তোবাকে নিয়ে একটু ঘুরতে বের হবে, মেয়েটাকে নিজের মনের কথা বলবে, কিন্তু এই ভিতর ডিম তো তার আগেই জ্ঞান হারিয়ে অচৈতন্য। নৈশব্দে ঘেরা মাস্টার বেডরুমে বসে বই পড়ছে 21-এ পদার্পণ করা এক যুবতী। সিল্কের বেডশিটের ওপর ছড়িয়ে ছিটিয়ে আছে নানান প্রকার কাল্পনিক প্রেমের বই, যেসব প্রেম কাহিনীর সাথে বাস্তবতার কোনো মিল নেই। বাস্তব থেকে সম্পূর্ণ এক আলাদা দুনিয়া নিয়ে গড়ে উঠেছে এই কাল্পনিক প্রেম। নিশান নিজের সমস্ত মনোযোগ এই বইয়ের মধ্যে নিবন্ধ করেছে। দিন দুনিয়ার কোনো খেয়াল নেই তার। আকস্মাৎ রুমের দরজা খোলার শব্দে সে বই থেকে মুখ তুলে তাকালো সেদিকে। সামনে আবিষ্কার করলো মাফিয়া বসের ক্লান্তিতে ভরা শক্ত মুখমণ্ডল,
নিশান বইগুলো বন্ধ করে দিল, এক সাইডে রেখে বিছানা থেকে উঠে দাঁড়ালো। আভ্রান কোনো প্রকার কথা বলল না। কাভারের দিকে এগিয়ে গিয়ে তা খুলে একটা কালো রঙের টি শার্ট আর ট্রাউজার বের করে বাথরুমের দিকে অগ্রসর হলো। তখনই পেছন থেকে নিশানের দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো। আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। আভ্রান থেমে গেল, সামনের দিকে আর এগোলো না, বরং পেছনে ফিরে তাকালো মেয়েটার পানে। আভ্রানের মুখের ভাব বোঝা যাচ্ছে না। সে দু কদম নিশানের দিকে এগিয়ে এসে শীতল কণ্ঠে বলল, রিপিট অ্যাগেইন। বললাম আমি বাংলাদেশে ফিরে যেতে চাই। এবার যেন জমে যাওয়া মস্তিষ্ক সজাগ হয়ে উঠল মাফিয়া বসের। তড়িৎ গতিতে তেড়ে এসে শক্ত করে মেয়েটার দু বাহু চেপে ধরল। অক্ষিযুগল থেকে আগুনের ফুলকে নিক্ষিপ্ত হচ্ছে তার। রাগে মাথার রক্ত টকবক করে উঠল। চেঁচিয়ে বলল, পাগল হয়ে গেছো? মাথাটা কি একদম গেছে তোমার? তুমি এখন সেই সাধারণ আরাহান নও, তুমি এখন আমার স্ত্রী, মাফিয়া বস আরাহান মেহফিলের ওয়াইফ। আবার শত্রুরা এখন তোমারও শত্রুতে পরিণত হয়েছে। ভিলার বাইরে যাওয়াটাও তোমার জন্য এখন রিস্কি। আর তুমি কিনা বাংলাদেশে যাওয়ার কথা ভাবছো। তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে ভেবে দেখেছো? ওখানে কে দেখবে তোমায়? নিশানের মুখ বিরক্তিতে ছেয়ে গেল। ঝটকা মেরে নিচের বাহু থেকে অভ্রানের হাত সরিয়ে দিল আর করা তবুও শান্ত কণ্ঠে বলল, আমি নাচতে নাচতে আপনার কাছে এসে বলিনি যে আমাকে বিয়ে করুন। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন। এখন তার খেসারত আমি কেন চুকাতে যাব? আমি বাংলাদেশে যাব মানে যাব। কারো বাপের সাধ্য নেই আমাকে আটকানোর। অভ্রান অগ্নিদগ্ধ দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে। ইচ্ছে করছে এক থাপ্পড় মেরে মেয়েটার এই ঘাড় আমি নামিয়ে দিতে, কিন্তু না, তা তো করা যাবে না। মেয়েটাকে আঘাত করলে তো এর দ্বিগুণ কষ্ট তার নিজেরই হবে। তাই নিজের ইচ্ছেকে দমন করে ঝঙ্কার ছেড়ে বলল, কি করবে ওখানে গিয়ে? দেখা গেল তোমার চাচা চাচি আবার তোমাকে তাদের ছেলের সাথে বিয়ে দিতে চাইবে। নিশান থতমতো খেয়ে গেল। অবাক কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি কি করে জানলেন আমার আগেও বিয়ে ঠিক হয়েছিল? আভ্রানের রাগ খানিকটা কমে গেল নিশানের প্রশ্ন শুনে। ঠোঁটের আগায় এক চিলতে বাঁকা হাসির পল্লব ফুটে উঠল। নিশানের ক্রিবা থাবা মেরে ধরে মেয়েটাকে নিজের একদম নিকটে নিয়ে এলো আর কর্কশ কণ্ঠে বলতে শুরু করলো, তোমার কি মনে হয় আমি তোমার সম্পর্কে কিচ্ছু না জেনেই নাচতে নাচতে তোমায় বিয়ে করে নিয়েছি? অভরান মেহফিলের যখন কোনো জিনিসের প্রতি অবসেশন চলে আসে না, তখন সে সেই জিনিসের সমস্ত প্রকার ইনফরমেশন তার কাছে রাখে। আর তুমি তো আমার বিয়ে করা বউ। তোমার মাথার থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত সব খবর আমি জানি। তুমি যে রওশনকে বিয়ে করবে না বলেই পালিয়ে ইতালিতে এসেছো সে খবরও আমি জানি। কিন্তু দেখো, তোমার ডেস্টিনি তো আমার সঙ্গে লেখা ছিল। তাই তো বিয়ে থেকে বাঁচতে এখানে এসেছিলে। তবুও বিয়ে কিন্তু তোমার হয়েই গেল, তবে সেটা মাফিয়া বসের সঙ্গে। আভ্রানের কথাগুলো শুনে নিশান একটা শুকনো ঢুক গিলল। আভ্রানুর সম্পর্কে এত জানে তা নিশান কখনো ভাবেনি। নিজের বিস্ময় কাটিয়ে মেয়েটা শক্ত কণ্ঠে ফের বলে উঠল, সে যাই হোক, আমি বাংলাদেশে যাব। আমার যাওয়াটা খুব দরকার। আর এমনিতেও আমার যদি কিছু হয়ে যায় তা নিয়ে দুদণ্ড ভাববার সময় কারো নেই। এতিমদের আবার কেউ চায় নাকি? আমরা মরলেই তো পৃথিবীর বোঝা হালকা হয়। এই বলে নিশান অভ্রানকে কোনো প্রকার কথা বলার ফুরসত না দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। অভ্রান মেয়েটাকে আটকাতে চেয়েও আটকালো না। ফোঁস করে বুক ছিঁড়ে বেরিয়ে এলো একখানা দীর্ঘশ্বাস। তার মনে কেমন তোলপাড় করা ঝড় সৃষ্টি হলো আকস্মাৎ। যার পীড়া বুঝতে পেরে ভুবনের কোনো এক কোণ থেকে মলিন কণ্ঠে বাতাসে ভেসে এলো কিছু সুর। অভ্রান নিজের টি শার্ট আর ট্রাউজারটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে যেতে নিজ মনে বলে ওঠে, এতিম হওয়ার যন্ত্রণা কতখানি তা তোমার চেয়ে বেশি আমি বুঝি। আর হ্যাঁ, কিন্তু সবাই শুধু হৃদয়হীন মাফিয়া বসকেই দেখে। তার ভেতর লুকিয়ে থাকা ভেঙে যাওয়া এতিম ছেলেটার খোঁজ কেউ নেয় না। প্রায় দীর্ঘ 3.5 মাস পর বাংলাদেশের মাটিতে পা রাখল নিশান। বুক চিরে বেরিয়ে এলো একটা স্বস্তির তপ্তশ্বাস। নিচের চিরচেনা প্রকৃতির মাঝে ফিরে মনের গভীরে থাকা চাপা আর্তনাদগুলো বেরিয়ে এলো নিঃশ্বাসের সাথে, যা মিশে গেল অদৃশ্য হাওয়ার সাথে। নিশান এয়ারপোর্ট থেকে বের হতেই ওর ফোনে জেরিনের কল এলো। জেরিন অস্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি ঠিকঠাক মতো পৌঁছে গেছো তো নিশান? নিশান মৃদু স্বরে উত্তর দিল, এই তো সবেই এয়ারপোর্ট থেকে বের হলাম। মেহফিল কি ফিরেছে?
ফোনের অপর পাশ থেকে জেরিন বলে উঠল, না, ওরা হয়তো রাতের মধ্যেই ফিরবে, তাই তোমার সাহায্য করতে পারলাম। যাই হোক, তুমি সাবধানে থেকো। এভি তোমায় ফিরিয়ে আনতে ঠিকই বাংলাদেশে যাবে। যা করার তোমার তার আগেই করতে হবে। নিশান ফোঁস করে শ্বাস ছাড়ল আর বলল, চেষ্টা করব। আচ্ছা, এখন রাখছি গো, বাড়ি গিয়ে কথা হবে। এরপর নিশান ফোনটা কেটে একটা সিএনজি নিল, রওনা হলো নিজের গন্তব্যে। গত 3 দিন যাবৎ নিশান অনেকভাবে চেষ্টা করেছে অভ্রানকে রাজি করানোর। এক পর্যায়ে দুজনের মাঝে ঝগড়ার সৃষ্টি হয়, যার দরুন ওরা একে অপরের সাথে কথা বলা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। নিশান কোনো উপায় না পেয়ে জেরিনের কাছে সাহায্য চায়। জেরিন প্রথমে না করে দিলেও পরে নিশান ওকে বলে দেয় যে কেন বাংলাদেশে যেতে চাইছে। সব জানার পর জেরিনও আর ওকে মানা করতে পারে না। তাই অফরান, রিকা আর লিওন যখন ওদের সিক্রেট মাফিয়া মিশনে যায়, তখন জেরিন নিশানকে ভিলার বাইরে যেতে এবং ফ্লাইটের টিকিট কাটতে সাহায্য করে, যার ফলস্বরূপ নিশান এখন বাংলাদেশে। প্রায় 1 ঘন্টা পর সিএনজি এসে থামলো সেই দোতলা বিশিষ্ট মির্জা বাড়ির সামনে। নিশান ভাড়া পরিশোধ করে বাড়ির গেটের সামনে গেল। একবার নয়ন ভরে দেখে নিল নিজের পিতৃনিবাস। চোখজোড়া না চাইতেও ভরে উঠল অশ্রুতে, তবুও ভেঙে পড়ল না। নিজের চোখজোড়া মুছে গেটের সামনে গেল। দারোয়ান চাচা নিশানকে দেখে অবাক হলেন, তার সাথে খুশিও হলেন। দ্রুত মেয়েটার জন্য গেট খুলে দিলেন। ছলো ছলো নয়নে মেয়েটার দিকে তাকিয়ে বললেন, তুমি আইছো ছোট মামুনি? কই আসিলা এতদিন মা? ওরা যে আমি জানি চাচা, আমি না থাকায় ওরা সব নিজেদের দখলে নিয়ে নিয়েছে। রওশন বাবাজি কিন্তু পরিবর্তন হয় নাই ছোট মামুনি। ও এখনো তোমার লাইগা অপেক্ষা কইরা আছে। নিশান কিছুক্ষণ চুপ রইল, তারপর দারোয়ানকে জিজ্ঞেস করে বসল, রওশন ভাইয়া কি নিজ ইচ্ছেতেই সিওর দায়িত্ব নিয়েছে? দারোয়ান হাসুমিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, কি যে বলো ছোট মামুনি, রওশন বাবাজি তো তার চাকরি নিয়া ভালোই আছিল, কিন্তু ওই যে তার কুটনি মাডা তারে নিজের কসম দিল, তার লাইগাই তো রওশন বাবাজি বাধ্য হইয়া এই দায়িত্ব দিল। নিশান মাথা নাড়ল। সে যা সন্দেহ করেছিল তাই হয়েছে। নিশান আরও কিছুক্ষণ দারোয়ানের সাথে কথা বলে বাড়ির দরজার দিকে এগিয়ে গেল। দুবার ডোরবেল বাজাতেই রবি বেগম এসে দরজা খুললেন। সামনে থাকা ব্যক্তিটিকে দেখে তিনি ভূত দেখার মতো চমকে উঠলেন। মেয়েটার পরনে একটা সফেদ সাদা শার্ট, কালো রঙের লেদার জ্যাকেট, কালো প্যান্ট আর কালো রঙের বুট। ই যেন মাফিয়া বস অভরান মেহফিলের ফিমেল ভার্সন। মুখের ভঙ্গিমা অনুভূতি শূন্য, কালো চোখে নেই কোনো আবেগের রেশমাত্র। রবি বেগম 2-3 বার চোখ মুলে নিলেন। না, চোখে তো ঠিকই দেখা যাচ্ছে। 2 কদম পিছিয়ে গেলেন অজানা ভয়। রওশন আর রহিম মির্জা চেঁচিয়ে ডাক দিলেন। কয়েক সেকেন্ডের মধ্যে তারা দুজনও লিভিং রুমে আসলো। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে রহিম মির্জাও চমকে উঠলেন। মুহূর্তেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। রওশন অবাক হলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল তার। অস্পষ্ট কণ্ঠে বলে উঠল, নিশান। নিশান একবার রওশনের দিকে তাকালো, তারপর নিজের দৃষ্টি রবি বেগমের মাঝে নিবন্ধ করল, যে তার দিকে এখনও চমকিত চাহনিতেই চেয়ে আছে, যেন এক্ষুনি তিনি হার্ট অ্যাটাক করবে। নিশান তাদের এমন প্রতিক্রিয়া দেখে ভীষণ মজা পাচ্ছিল, তবে বাহির থেকে নিজেকে সংযত রেখে ঠোঁটের কোণে বাঁকা হাসির পল্লব টেনে বলে উঠল, स्वागत नहीं करोगी हमारा चाचामी? রহিম মির্জা আর রবি বেগমের চল খুলে পড়ার মতো অবস্থা। তা দেখে রওশনের নিজের হাসির ওপর নিয়ন্ত্রণ রাখতে বেশ কষ্ট হচ্ছে। নিশান তাদেরকে এক প্রকার উপেক্ষা করে বাড়ির ভেতরে প্রবেশ করে সোজা গিয়ে সোফার উপর পায়ের উপর পা তুলে বসল। রহিম নিজেকে ধাতস্থ করে নিশানের দিকে অগ্রসর হলো। ওর সামনে দাঁড়িয়ে জেরা করতে শুরু করলো। কোথায় ছিলে এতদিন? আমার শ্বশুর বাড়িতে। রহিম মির্জা আর রবি বেগম আরেক দফা অবাক হলো। রবি বেগম চেঁচিয়ে উঠলেন, রসিকতা করছিস আমাদের সঙ্গে? কোন নাগরের সাথে এতদিন ফষ্টি নষ্টি করে বংশের মান ইজ্জত ডুবিয়ে এসেছিস? মা? রওশন আর কিছু বলার আগেই নিশানুকে থামিয়ে দিল। বসা থেকে উঠল সে আর রবি বেগমের সামনে গিয়ে বাঁকা হেসে বলল, নিজের স্বামীর সাথে থাকাটাকে যদি
তোমার সো কল্ড ভাষায় ফষ্টি নষ্টি বলে, তাহলে আমি তাই করেছি। কোনো পরপুরুষের সাথে তো আর করিনি, নিজের স্বামীর সাথেই করেছি। রবি বেগম আর রহিম মির্জা হতবুদ্ধি হয়ে গেলেন। নিশানের কথার অর্থ তারা বুঝতে পারল না। রওশন নিশানকে নিজের দিকে ঘুরিয়ে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুই বিয়ে করেছিস? কাকে? নিশান সাবলীল ভঙ্গিমায় উত্তর দিল, করেছি তো, সেই 3.5 মাস আগেই তো বিয়ে করলাম। রবি বেগম আবার তেতিয়ে উঠলেন। নিশানের ডান হাতের কবজি শক্ত করে ধরে বলে উঠলেন, কাকে বিয়ে করছিস তুই? আর কার জন্য আমার ছেলেটারে বিয়ে করলি না? নিশান রবি বেগমের হাত তার কবজি থেকে ঝটকা মেরে সরিয়ে দিল। তারপর তাকে ধাক্কা মেরে সোফায় ফেলে দিল। আকস্মাৎ এমন হয় সবাই যেন নিজেদের স্থান থেকে নড়ার সক্ষমতা হারিয়ে বসল। নিশান বরাবর বদমেজাজি, রকচটা, এই কথা তারা জানে, কিন্তু কখনো এমন আচরণ করবে হয়তো তাদের ধারণারও বাইরে ছিল। নিশান নিজের হাত ঝাড়তে ঝাড়তে শক্ত কণ্ঠে বলে উঠল, অভ্রান মেহফিল, আমার স্বামী হলো ইতালিয়ান মাফিয়া বস অভ্রান মেহফিল। আশা করি তোমরা তোমাদের উত্তর পেয়ে গেছো। এই বলে নিশান সিঁড়ি ভেঙে দোতলায় নিজের ঘরের দিকে চলে যায়। বন্ধ দরজাটা খুলে ভেতরে প্রবেশ করে উচ্চ শব্দে দরজা আবার বন্ধ করে দেয়। রবি বেগম যেন হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। গ্লাস থেকে ঢক ঢক করে পানি দিয়ে নিজের গলা ভিজাচ্ছে। রওশন আর রহিম মির্জা হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে আছে, যেন নিজের কানকে বিশ্বাস করতে তাদের ভীষণ কষ্ট হচ্ছে। অরণ্যের মাঝে দাঁড়িয়ে থাকা দানবীয় আকৃতির নীরব নিস্তব্ধতা ঘেরা মেহফিল ভিলায় হঠাৎই তাণ্ডব শুরু হয়েছে। ভিলার ভেতরে সমস্ত জিনিসপত্র ভাঙচুর অবস্থায় এদিক সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। বাগানের দিকে ঘটে চলেছে বিভৎস ভয়ানক হত্যাযজ্ঞ। বাগানের সবুজ শ্যামল ঘাসগুলো রঞ্জিত হয়েছে রক্তের লাল রঙে। স্বচ্ছ নীলপানির ফুলে ভাসছে অনেকগুলো গার্ডের রক্তাক্ত লাশ। বাগানের মধ্যস্থানে দাঁড়িয়ে আছে মাফিয়া বস আভরান মেহফিল, হাতে রক্ত রঞ্জিত একখানা ধারালো কুড়াল, যা থেকে তাজা রক্ত টুপটুপ করে ঝরছে। তার ফর্সা মুখে লেপ্টে আছে রক্তের ছিটে। পরনে ধবধবে সাদা গেঞ্জিখানা রক্তের আবরণে লাল বর্ণে পরিণত হয়েছে। তার চোখে মুখে ছড়িয়ে আছে হিংস্রতা। ধূসরব চোখজোড়া রক্তিম বর্ণ ধারণ করেছে। মিশন থেকে ভিলাতে ফিরে দেখে ভিলা একদম শান্ত। ভেবেছিল নিশান হয়তো বেডরুমেই আছে। আভরান 7-5 না ভেবে বেডরুমে যায়। গিয়ে দেখে নিশান নেই সেখানে। নিজের জ্যাকেটটা খুলে খুঁজতে শুরু করে মেয়েটাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ব্যাস শুরু হয়ে যায় উন্মাদ পুরুষের পাগলামি। তখন থেকে একের পর এক গার্ডকে নৃশংসভাবে হত্যা করেই যাচ্ছে, যা থামানোর সাধ্য কারণেই। আভরান কোনো প্রকার দয়া না দেখিয়েই কোরালটা শক্ত করে ধরে তার সামনে থাকা গার্ডটির গর্দানে আঘাত করল। গলা ফাটা চিৎকারের সঙ্গে সঙ্গে গার্ডটার শরীর থেকে তার মাথাটা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আলাদা হয়ে যায়। তার শরীরটা পড়ে যায় লাশে সজ্জিত ফুলে। যুক্ত হয় আরেকটি নিথর দেহ। আভরানের পেছনে দাঁড়িয়ে থাকা বাকি গার্ডরা 2 কদম পিছিয়ে যায়। আভরান তাদের দিকে ফিরে যখনই আরেকজনকে আক্রমণ করতে যাবে তখনই জেরিন চেঁচিয়ে ওঠে, ব্রো 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 প্লিজ, শুধু শুধু ওদের আর প্রাণ নিস না। আমি 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 জানি নিশান কোথায় আছে। তুই প্লিজ শান্ত হ, আমি তোকে সব খুলে বলবো। আভরান হিংস্র দৃষ্টিতে তাকালো মেয়েটার দিকে, যা দেখে জেরিন একটা শুকনো ঢুকিল। আভরান কোরালটা ফেলে ওর দিকে এগিয়ে গেল। লিওনার রিকা জেরিনের পাশেই দাঁড়িয়েছিল। আভরান একদম জেরিনের সামনে গিয়ে স্থান নিল। আবেগহীন ধারালো কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায় আমার আরহা? কে সাহায্য করেছে ওকে ভিলা থেকে বের হতে? আভরানের ধারালো কণ্ঠ কর্ণে পৌঁছতেই জেরিনের শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। মেয়েটা 2 কদম পিছিয়ে গিয়ে বলে উঠল, ও এখন বাংলাদেশে আছে, আমি ওকে হেল্প করেছি পাঠাতে। ওর কথা শেষ হওয়া মাত্রই ও অনুভব করলো অভ্রানের শক্ত হাত ওর গলা শক্ত করে চেপে ধরেছে। চোখ জোড়া বড় বড় হয়ে গেল মেয়েটার। লিওনার রিকা অভ্রানকে আটকাতে গেলে জেরিন চোখের ইশারায় ওদের থামিয়ে দেয়। অভ্রান হুঙ্কার ছেড়ে বলে উঠল, কেন করলি এমন? জানিস না ভিলার বাহিটা ওর জন্য নিরাপদ নয়? তাহলে কেন করলি এমন জেরিন? আমার বিশ্বাসটা এইভাবে কেন ভাঙলি তুই? জেরিনের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও অস্পষ্ট কণ্ঠে বলে, ওর যাওয়াটা জরুরি ছিল ব্রো। ও ওর
বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে আর ওর বাবার তৈরি করা কোম্পানিকে বাঁচাতে যাওয়াটা খুব দরকার ছিল। অভ্রান থমকে গেল, ধীর গতিতে জেরিনের গলা থেকে নিজের হাত সরিয়ে নিল, সংকুচিত দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো। কিসের প্রতিশোধ? জেরিন কাশতে কাশতে বলল, ওর বাবা মায়ের অ্যাক্সিডেন্টে কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, বরং এটা একটা মার্ডার প্ল্যান ছিল। আর নিশান সন্দেহ হচ্ছে এতে ওর চাচা চাচি জড়িয়ে আছে। ও তোমাকে অনেকবার বলতে চেয়েছিল, কিন্তু তুমি তো ওর কোনো কথাই শুনতে রাজি ছিলে না, তাই আমি ওকে হেল্প করতে বাধ্য হই। অভ্রান কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর লিওনকে উদ্দেশ্য করে বলল, আমার ডিকশনারিতে ক্ষমা নামের কোনো শব্দ নেই, তাই জেরিনকে তো শাস্তি পেতেই হবে, আর তা তুই দিবি। আমি আজ তোমাকে অনুমতি দিচ্ছি, নিজের জিনিসকে নিজের করে নে। ওকে নিজের বোনের জায়গা দিয়েছি, তাই ওকে আঘাত করলাম না। এই বলে অভ্রান গার্ডেন থেকে ভিলার ভেতরে চলে যায়। জেরিন অভ্রানের কথার কোনো অর্থই বুঝতে পারে না, তবে লিওন আর রিকার ঠিকই বুঝেছে অভ্রান লিওনকে কোন শাস্তির কথা বলেছে। লিওনের ঠোঁটের আগায় একটা বিজয়ের হাসির পল্লব সুস্পষ্ট হয়। সে জেরিনকে কোনো কথা বলার ফুরসত না দিয়ে মেয়েটার হাত ধরে ভিলার বাহিরের দিকে অগ্রসর হয়। এদিকে রিকা অন্য গার্ডদের বাগান আর পুল ক্লিন করার আদেশ দিয়ে লিওন আর জেরিনের পেছন পেছনে যায়। আকাশে বৃত্তাকার আকৃতির পূর্ণ চাঁদ তার রোশনি দিয়ে আলোকিত করে তুলেছে অন্ধকার রাতের নিশ্চুপ ধরণীকে। তার পাশে মিটমিট করে জ্বলছে উজ্জ্বল বর্ণের ক্ষুদ্র নক্ষত্রগুলো। মৃদুলা বাতাসে শরীর কেমন শীতল ও সতেজ হয়ে উঠছে। দূর দূর থেকে ভেসে আসছে রাত জাগা প্যাঁচার ডাক। রাস্তার ধারে থাকা কুকুরগুলো মাঝে মাঝে হাঁক দিয়ে উঠছে। নিশান ফ্রেশ হয়ে নিজের পুরনো বিছানায় বসল। রুমটা কেউ পরিবর্তন করেনি, এতেই সে একটা স্বস্তির শ্বাস নিল। বিছানার সামনের দেয়ালে তার বড় ফ্যামিলি ফটোর দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। বাবা মায়ের হাসির প্রতিচ্ছবির দিকে তাকিয়ে দুফোঁটা অশ্রু ঝরালো মেয়েটা। তৎক্ষণাৎ মনে পড়ে গেল সেই কার অ্যাক্সিডেন্টের বীভৎস দৃশ্য। নিশান নিজে নিজেই বলে উঠল, আমরা তো পিকনিক থেকে ফিরছিলাম, সব তো স্বাভাবিকই ছিল, কিন্তু হঠাৎ করেই কোত্থেকে যেন ওই ট্রাক চলে এলো, আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগলো, সঙ্গে সঙ্গে গাড়ি উল্টে গেল। তারপর কি হলো জানি না, চোখের সামনে সব কেমন ধোঁয়াশা চাদরে ঢেকে যেতে শুরু করলো। কিন্তু আমি দেখেছিলাম ওখানে আমরা 3 জন ছাড়া আরও 2 জন ছিল। কালো রঙের হুডি পরেছিল ওরা, আর ওদের মুখগুলো কালো কাপড়ে ঢাকা ছিল। ভাবলাম ওরা ওরা আমাদের বাঁচাতে এসেছে, কিন্তু না, আমি সম্পূর্ণ ভুল ছিলাম। ওরা ওখানে এসেছিল এটা নিশ্চিত করতে যে আমরা বেঁচে আছি না মরে গেছি। জানো আম্মু, আমি আমি দেখলাম ওদের মধ্যে একজন পাথরের মতো কিছু একটা নিয়ে তোমার আর হাব্বুর মুখে বাড়ি, সঙ্গে সঙ্গে থেতলে গেল তোমার ওই মুখগুলো। আমি চিৎকার করলাম, কিন্তু আমার কণ্ঠনালী ছিঁড়ে কোনো শব্দই বের হলো না। ওরা ওরা তোমার হাব্বুর লাশ নদীতে ফেলে দিল। তারপর তারপর আমার কিছু মনে নেই, কিচ্ছু না। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি হসপিটালের বেডে শুয়ে আছি, আমার পাশে চাচা চাচি বসেছিল। আমি তাদেরকে বললাম, জানো তো, আমি তাদের কত করে বললাম যে তোমাদেরকে আমার সামনে খুন হয়েছে, কিন্তু ওরা আমার কথাগুলো গুরুত্বই দিল না। বলল আমি নাকি ভয়ের কারণে ভ্রম স্বপ্ন দেখেছি। নিশান দুদণ্ড শ্বাস নিল। আচ্ছা, যদি ওটা আমার ভ্রম বা দুঃস্বপ্নই হতো, তাহলে আমি ওই খুনিদের মধ্যে একজনের হাতে যে স্বর্ণের আংটিটা দেখেছিলাম, সেটা চাচিমার হাতে কি করে এলো? হুবহু একই আংটি, কি করে সম্ভব? আমি সেদিনই বুঝে গিয়েছিলাম তোমাদের খুনি আর কেউ না, আমার নিজের চাচা চাচি। তুমি গর্ব করে বলতে না হাব্বু, যে তোমার ভাইয়ের মতো সৎ মানুষ পাওয়া বড়ই কঠিন। কিন্তু দেখো, তোমার সেই সৎ মহান ভাই সম্পত্তির লোভে তোমাকেই মেরে ফেলতেও দুবার ভাবলো না।
তোমার নিজের রক্তের তোমার সঙ্গে নেমোখারামি করলো। নিশান ডুকরে কেঁদে উঠল। এই বিশাল পৃথিবীতে তার আপন বলতে তো কেউ নেই। মামি মামার কাছেও যেতে পারবে না, নাহলে আদ্রিয়ান ওর দেশে আসার খবর পেয়ে যাবে। আর নিজের স্বামী আফরান মেহফিলের সাথে তার সম্পর্কের সমীকরণটা যে বেজায় কঠিন। সম্পর্কের এই সমীকরণের সমাধান সে আদৌ বের করতে পারবে কিনা তা ওর জানা নেই। কিছুক্ষণ চুপ রইল মেয়েটা, নিজের বাবা মায়ের ছবির দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তারপর আকস্মাতে উঠে দাঁড়ালো। নিজের চোখের পানি মুছতে মুছতে নিজেই নিজেকে প্রতিজ্ঞা করল। রক্তের বদলে রক্ত, বলেছিলাম না আমি আবার ফিরে আসবো। আর যখন আসবো তখন তোমাদের ধ্বংস নিশ্চিত। এবার খেলা আমার হাতে। রক্তের মাধ্যমেই খেলা শুরু হয়েছিল আর রক্তের মাধ্যমেই শেষ হবে। তবে এর উপত্যাখ্যান লিখব আমি, নিশান মির্জা আরহা। রাত তখন 1টা বাজে। লিওন আর জেরিন লিওনের রুমেই আছে। জেরিন ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে, যেন পারলে এক্ষুনি ছেলেটাকে কাঁচা চিবিয়ে খেত। বাদামি চোখজোড়া কান্নার কারণে লালচে হয়ে গেছে। বাড়তে থাকা কাঁধ সমান চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। আর লিওন, সে তো বসে বসে আপন মনে ড্রিঙ্কস করছে। আর করবেন নাই বা কেন? একটা মহা কাজ শেষ করেছে, এর জন্য ছোট করে সেলিব্রেশন না করলে হয়? জেরিন বিছানা থেকে উঠে লিওনের দিকে এগিয়ে গেল। এক ঝটকায় লিওনের হাতে থাকা ওয়াইনের বোতলটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিল। সঙ্গে সঙ্গে বোতলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। জেরিন সেদিকে বিন্দুমাত্র দৃষ্টিপাত করল না। সোজা গিয়ে লিওনের শার্টের কলার ধরে তাকে বসা থেকে তাড় করালো। লিওন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলো না, সে শান্ত থাকলো। যা দেখে জেরিনের রাগ 4 গুণ বেড়ে গেল। মেয়েটার রাগে ক্ষোভে আর কান্নায় চেঁচিয়ে উঠল। আমার মতো একটা নষ্ট দর্শিতা মেয়েকে কেন নিজের জীবনের সাথে জড়াতে চাইছো তুমি? কেন এবির কথায় সায় দিয়ে এই বিয়েটা করতে গেলে? আমার অতীত জেনেও কেন এমনটা করেছো তুমি লিও? লিওন এবার আর চুপ থাকতে পারল না নিজেকে নিয়ন্ত্রণ করতে। শক্ত করে মেয়েটার গ্রীবা থাবা মেরে ধরে নিজের মুখের একদম কাছে নিয়ে আসলো। তার প্রতিটা ঘন গভীর নিঃশ্বাস জেরিনের মুখের ওপর উপচে পড়ছে, যার দরুন মেয়েটা কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা অশ্রুসজল চোখে তাকালো লিওনের দিকে। লিওন দাঁতে দাঁত চেপে বলল, কাকে নষ্ট ধর্ষিতা বলছিস তুই? একদম বাজে কথা বলবি না জেরি। তোর অতীত একটা দুঃস্বপ্ন ছিল। আমি তোকে ভালোবাসি, তাই তোর অতীত জেনেও তোকে বিয়ে করেছি, নিজের বউ বানিয়েছি। যদি শরীরের প্রতি আমার লোভ থাকতো তাহলে তোকে বিয়ে করার প্রয়োজন হতো না। নাইট ক্লাবে কত শত স্লাট আছে, তাদের মধ্যে থেকে একজনকে নিয়ে রাত কাটিয়ে আসতে পারতাম। লিওনের কথাগুলো শুনে মেয়েটা নিজের এতদিন ধরে জমিয়ে রাখা কষ্টগুলো আর দমন করে রাখতে পারল না। লিওনের বুকে মুখে লুকিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল। কান্নার কারণে মেয়েটার শরীর থরথর করে কাঁপছে। লিওন সযত্নে মেয়েটাকে নিজের বুকের সাথে শক্ত করে আঁকড়ে ধরল আর বলতে লাগলো, প্রথম যখন তোকে এখানে নিয়ে এসেছিলাম তখনই নিজের অজান্তেই এই নিষ্ঠুর হৃদয়ে তোকে জায়গা দিয়ে ফেলেছিলাম। আমার এই নিষ্ঠুর মনের অন্তঃপুরে তোর বিচরণ জেরি। খুব ভালোবাসি রে তোকে, খুব বেশি। বিশ্বাস কর, তোর মুখ থেকে যখন ওই ধর্ষণের বর্ণনা শুনেছিলাম তখন আমার পাষাণ বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এতটা ভালোবেসো না আমায় লিও। আমি যে বিনিময়ে তোমায় কিছুই দিতে পারবো না। লিওন মেয়েটাকে আরো শক্ত করে নিজের বুকের সাথে আঁকড়ে ধরল, যেন পারলে মেয়েটাকে নিজের বুকের ভেতর ঢুকিয়ে ফেলতো। লিওন নরম স্বরে, আমি তো বিনিময়ে কিছু পাওয়ার আশায় তোকে ভালোবাসিনি। তুই শুধু আমার সাথে থাকিস, আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত এই বুকে চুক্তি করে থাকিস, আর কিচ্ছু চাই না আমি। দিনের কোলাহল থেমে গিয়ে রাতের প্রাচীন রাস্তা আর পাথরের গলি যেন শান্তির নিঃশ্বাস নিতে শুরু করেছে। হলুদ আলোয় চলা ল্যাম্পপোস্টগুলোর নিচে ছায়ারা লম্বা হয়ে পড়েছে। দেখে মনে হচ্ছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে মনের মানুষটি। দূরে কোথাও ফোয়ারা থেকে পানের মৃদু শব্দ ভেসে আসছে, চারপাশের নীরবতাকে আরও গভীর করে তুলছে। টাইবার নদীর উপর রাতের বাতাস ঠান্ডা, আর জলের বুকে শহরের আলো কাঁপছে। পুরনো ভবন আর চার্চগুলোর গম্ভীর অবয়ব অন্ধকারে
আরও রহস্যময় লাগছে। আশপাশে খুব কম গাড়ির শব্দ শোনা যাচ্ছে, মাঝে মাঝে কোনো পথচারীর ধীর পায়ের আওয়াজ নীরবতাকে ছুঁয়ে যাচ্ছে মাত্র। নীরব নৈশব্দ অরণ্যের মাঝে দাঁড়িয়ে আছে মাফিয়া বসের সেই দানবীয় আকৃতির বিশাল বিলাসবহুল মেহফিল ভিলা। ভিলার চারপাশে বসে দমকা হওয়ার বিচরণ। পুরো ভিলার চারিদিকে ঘেরাও করে রেখেছে রাতজাগা মাফিয়া প্রহরীরা। নিজেদের জীবনের বিনিময়ে তারা শুধু রক্ষা করতে চায় একটিমাত্র প্রাণ, তাদের বস, দ্য নাইট মনস্টার আফরান মেহফিল। নিজের সিক্রেট পেন্টিং কামরায় বসে এক নাগারে এক হৃদয় হরণীর প্রতিচ্ছবি আঁকতে ব্যস্ত গম্ভীর উগ্র উন্মাদ মাফিয়া বসটা। দগ্ধ হৃদয় তার তীক্ষ্ণ ব্যথা, কিন্তু এই ব্যথা বোঝার মতো কেউই নেই তার পাশে। তার হাতে থাকা তুলিখানা নিখুঁতভাবে অঙ্কন করছে সে হৃদয় হরণীর শ্বাসরুদ্ধকর প্রতিচ্ছবি। আবেশের শীর্ষ পর্যায়ে অবস্থানরত মাফিয়া বসের চিকন ঠোঁটের আগায় এক ঝিলতে বাঁকা হাসির মোহনা। তার ধূসরাব মনের গভীরে মিশে আছে এক প্রকার পাগলামি, উন্মাদনা আর একরাশ নিষিদ্ধ বাসনা। পেন্টিং করা শেষ হতেই হাতে থাকা রঙের মিশ্রণে রাঙানো তুলিখানা ছুঁড়ে ফেলল টেবিলে। দীর্ঘ নৈশব্দ মুহূর্তে অতিবাহিত হওয়ার পর মাফিয়া বস একটা শ্বাস ছাড়ল আর অতি গভীর কণ্ঠে সেই হৃদয় হরণীর প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে উঠল, আমায় আবেশের মায়ায় জড়িয়ে তুমি ফাঁকি দিয়ে চলে যাবে, আর আমি শুধু বসে বসে তা দেখবো, সেটা কি করে হয়? নিষিদ্ধ প্রেম আমার। আভ্রান পেন্টিংয়ের দিকে একটু ঝুঁকে পড়ল। প্রতিচ্ছবিতে থাকা তার ব্যক্তিগত নারীর অঙ্কিত কৃত্রিম ওষ্ঠের নিকট নিজের ওষ্ঠধর নিয়ে গেল সে, আর আবেশে ভরা কণ্ঠে বলে উঠল, কিভাবে ভালোবাসতে হয় তাই মাফিয়া বসের জানা নেই। আমি শুধু জানি ছিনিয়ে নিতে। তুমি আমার মানে শুধুই আমার। এই আদ্রিয়ান আর রওশনের সাধ্য নেই অভরান মেহফিলের স্নোড্রপকে তার থেকে কেড়ে নেয়ার। তোমায় আমি আবার খাঁচায় এনে বন্দি করে রাখবো, আই প্রমিস। আভ্রান হঠাৎই একটা ছুরি নিয়ে নিচের তর্জনী আঙুলে আঘাত করল। ব্যথায় সংকুচিত হওয়ার বদলে তার মুখে একখানা উন্মাদ হাসি ছড়িয়ে পড়ল। নিজের তর্জনী থেকে বের হওয়া তাজা লাল রক্ত দিয়ে রাঙিয়ে দিল প্রতিচ্ছবিতে থাকা হৃদয়হরণীর রংহীন ওষ্ঠ। রক্তের রঙে রাঙানো ওষ্ঠ যুগল হয়ে উঠল অদ্ভুত সৌন্দর্যের প্রতিরূপ। আভ্রানের উন্মাদিত হাসির শব্দে বিশাল শব্দহীন কামরা হঠাৎই ভরে ওঠে হাসির শব্দে। আভ্রান একই কণ্ঠে বাক্য বলল, বিশেষ এই দহনে তুই এখন আমায় পোড়াচ্ছিস, একদিন এই একই দহনে আমিও তোকে পোড়াবো। আমার এই অন্ধকার আবেশের তীব্র দহনে একদিন তুই পুড়ে ছাই হয়ে যাবি, নিষিদ্ধ প্রেম আমার। সব নিশ্চুপ নিস্তব্ধতায় ছেয়ে গেল। দমকা হাওয়ায় শরীরের শিরায় শিরায় শিহরণ জাগিয়ে তুলল। মাফিয়া বসটার উন্মাদিত হাসির মোহনা আকস্মাৎ থমথমে নীরব হয়ে গেল। এক দৃষ্টে চেয়ে রইল তার আবেশের উৎসের প্রতিচ্ছবির দিকে। তার চোখের ভাষা হয়তো বুঝতে পারল ভুবনও, তাই তো ধরনের কোনো এক কোণ থেকে ভেসে এলো আবেশী কণ্ঠস্বরে সুর, যা মাফিয়া বসের দগ্ধ হৃদয় ছিঁড়ে বেরিয়ে এলো। সকালে সূর্যি মামা সেই কি তেজ! তার তেজি রোদের গাছের নেতিয়ে যাওয়া পাতাগুলো সতেজ হয়ে উঠল। ফুলের উপর মৌমাছিরা ভনভন করে আহরণ করতে এলো ফুলের মিষ্টি মধু। লোকালয়ে মানুষদের শুরু হলো নতুন দিনে জীবিকার সন্ধানে কর্মস্থলে গন্তব্য। রাস্তায় আস্তে আস্তে যানজট বাঁধতে শুরু হলো। ফুটপাতে মানুষজন একে অন্যের ওপর যেন হুমড়ি খেয়ে পড়ছে। তাদের এই জ্বালায় জীবন মুশকিল হয়ে গেল ফুটপাতে আশ্রয় নেওয়া অসহায় মানুষগুলোর। নিশান সকাল সকাল তৈরি হয়ে নিচে নামতেই দেখলো তার চাচির নাস্তা বাড়ছে। রহিম, মির্জা আর রোশন টেবিলের দুপাশে বসে নাস্তা করছে। নিশান গিয়ে সোজা বসে পড়ল টেবিলের শীর্ষে থাকা আয়েশি চেয়ারে। তা দেখে রুবি বেগমের চোখ বড় বড় হয়ে গেল। ক্রোধে গজগজ করতে করতে চেঁচিয়ে উঠলেন, এই হতচ্ছাড়ি, এই তুই আমার চেয়ারে বসলি কেন? রুবি বেগমের চেঁচানোতে রওশন আর রহিম মির্জা সেদিকে তাকালেন। রওশন কিছু বলতে যাবে তার আগেই নিশান চেয়ারে সম্পূর্ণ গায়ে এলিয়ে দিয়ে বলে উঠল, এটা তোমার চেয়ার? কই, আমি তো এতে তোমার নাম লেখা দেখিনি। যাকে সকাল সকাল এমন কাকের মতো কা কা না করে নাস্তা। রুবি বেগম যেন রাগের চরম সীমায় পৌঁছে গেলেন। তিনি নিশানকে দু কথা শোনাতেই যাবেন তার আগেই রহিম মির্জা চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। রাগে গজগজ করতে করতে রুবি বেগম গিয়ে রহিম মির্জার পাশের চেয়ারে বসলেন। নিশান খাবার খেতে খেতে রওশনকে প্রশ্ন শুধালো, কোম্পানি কি রসাতলে যাচ্ছে রওশন ভাই? রওশন ভ্রু কুচকালো কিঞ্চিত। সে নিশানকে পাল্টা প্রশ্ন ছুড়ল, কই, এমন কিছু তো আমার চোখে পড়লো না। তুই কোত্থেকে জানলি?
নিশান চায়ের কাপে চুমুক দিল, তারপর বলল, গত 1 মাস আগে কোম্পানি নাম করে কাকাই বেশ মোটা অঙ্কের লোন নিয়েছিল, কিন্তু কেন? বাবা বা আমি থাকাকালীন সময়ে তো কখনো লোন নিতে হয়নি, তাহলে এখন কেন নিতে হচ্ছে? নিশানের কথা শুনে রহিম মির্জা ভীষণ খেলেন। রবি বেগম শাড়ির আঁচল দিয়ে নিচের মুখখানা লুকিয়ে ফেললেন, যেন হাতে নাতে ধরা খেয়েছেন। রওশন বিস্মিত দৃষ্টিতে তাকালো নিজের বাবার দিকে। রহিম মির্জা কোম্পানির নাম করে লোন নিয়েছেন, অথচ তাকে একবারও জানাই পর্যন্ত নেই। রওশন নিজের বাবার দিকে প্রশ্ন ছুড়ল, তুমি কি সত্যিই লোন নিয়েছিলে বাবা? আর লোন নেওয়ারই বা কী প্রয়োজন ছিল? কোম্পানি তো যথেষ্ট ভালোভাবেই চলছে। গত সপ্তাহ তো প্রায় 3 কোটি টাকার ডিল ফাইনাল করলাম। রহিম মির্জা কি বলবেন বুঝে উঠতে পারছেন না। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। নিশান তার এমন অবস্থা দেখে বাঁকা হাসলো আর রওশনকে উদ্দেশ্য করে বলল, শুধু যে লোন নিয়েছে তাই নয়, আমার বাবার কোম্পানির ব্যাংক থেকে 4 কোটি টাকাও সরিয়েছে। রওশন আরেক দফা অবাক হলো। সে নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। এবার বেশ চেঁচিয়ে সে রহিম মির্জাকে জিজ্ঞেস করলো, তুমি এসব কেন করছো আব্বু? লোন নিলে তাও আমায় জানালে না, আবার কোম্পানির ব্যাংক থেকেও টাকা নিয়েছো কেন? আর এই খবর আমার কান পর্যন্ত পৌঁছালো না কেন? কি করে পৌঁছাবে বলো? সবাইকে তো নিজের দালাল বানিয়ে রেখেছে। মুখ সামলে কথা বলবে আদব মেয়ে, একদম আমার ছেলেকে উস্কাবি না। রবি বেগমের ধমকে নিশান আর রওশন তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর রহিম মির্জা চুপ করে আছেন, যেন তিনি প্রতিজ্ঞা করেছেন যাই হয়ে যাক তিনি মুখ খুলবেন না। এদিকে রওশন ধৈর্যহারা হয়ে উঠল। মায়ের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে উঠল, এখানে উস্কানোর তো কিছু নেই, আর এই কোম্পানিটা তো ওর বাবার। ও কথা বলবে না তো কে বলবে? তুমি আমায় এটা বলো, তুমি নিশ্চয়ই জানতে আব্বু নুন নিয়েছিল, আবার কোম্পানির ব্যাংক থেকে টাকাও নিয়েছিল। তুমি জানতে তাই না আম্মু? রবি বেগম চুপ হয়ে গেলেন, কি বলবেন বুঝতে পারছেন না। ছেলে যে তার হাতের বাইরে চলে গেছে তা বুঝতে আর বাকি নেই। রহিম মির্জা চুপচাপ উঠে ডাইনিং রুম থেকে সোজা নিচের রুমে চলে গেলেন। রওশন পেছন থেকে অনেকবার ডাকলো, কিন্তু তিনি সাড়া দিলেন না, যেন এই সময় রওশনকে উপেক্ষা করলেই তিনি বাঁচেন। রবি বেগম ও রহিমের পেছন পেছন চলে গেলেন। রওশন ক্রোধান্বিত দৃষ্টিতে শুধু তাকিয়ে তাদের যাওয়া দেখল। নিশান এসে ওর পাশে দাঁড়ালো। রওশন মেয়েটার দিকে ঘুরে তাকালো আর মাথা নত করে বলল, আমার বাবা মায়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। আব্বু যে এমন কিছু করবে আমি যদি আগে তার টের পাইতাম, তাহলে আমি তাকে আটকানোর চেষ্টা করতাম। আমি কখনোই তাকে এমনটা করতে দিতাম না। নিশান রওশনের কাঁধে হাত রাখলো। মেয়েটার চোখের ভাষা সম্পূর্ণ শান্ত। ও রওশনকে বলল, তোমাকে আমি একটা কথা বলবো, রাগ করবে না তো? হ্যাঁ বল না। তুমি সিওর পর থেকে সরে যাও। নিশান ভাবলো রওশন হয়তো তার এই কথায় রাগ করবে বা কষ্ট পাবে, কিন্তু হলো তার উল্টোটা। রওশন মৃদু হেসে নিশানের মাথায় হাত রাখলো আর ক্রোধহীন স্বরে বলে উঠল, এতে রাগ করার কি আছে? কোম্পানির আসল সিইও তো তুই। আমি শুধু তোর অবর্তমানে নিজের দায়িত্বটা পালন করেছি। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। করো। রওশন নিশানের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে উঠল, তোর কি সত্যি বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। মুহূর্তে রওশনের হাত থমকে গেল। আস্তে আস্তে নিশানের মাথা থেকে নিজের হাত সরিয়ে আনল। বুকটা চিনচিন করে উঠল তার। কিছু বলতে চায়, কিন্তু সঙ্গে সঙ্গে তা ঢোক গিলে নিল। ঠোঁটের কোণ চাপা হাসির রেখা ফুটিয়ে বলে উঠল, তো ওই মাফিয়া বসের জন্য তুই বুঝি আমাদের বিয়ের দিন পালিয়ে গিয়েছিলি? আরে না, আমি তো তোমায় বিয়ে করব না বলে পালিয়ে গিয়েছিলাম, কিন্তু বিয়েটা তো আমার ভাগ্যে লিখাই ছিল, তবে তা আফরান মেহফিলের সাথে। তারপর নিশান রওশনকে তার আর আফরানের বিয়ের সে ঐতিহাসিক ঘটনাটা খুলে বলল।
যা শুনে রওশন তো যেন সোজা গাছ থেকে টপকে পড়ল, চোখ জোড়া ছানা বড়া হয়ে গেল। বেচারা অবাক কণ্ঠে নিশানকে জিজ্ঞেস করলো, তোর ভয় করে না ওই মাফিয়াগুলোর মাঝে থাকতে? নিশান মৃদু হাসল, তারপর বলল, নিশান মির্জা থুকু, নিশান মেহফিল আরহা কোনো কিছুতেই ভয় পায় না। তবে হ্যাঁ, প্রথম প্রথম খুব বিরক্ত লাগতো ওদের সাথে থাকতে, কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে, ভালোই লাগে ওদের সাথে থাকতে। রওশন ফোঁস করে একটা তপ্ত শ্বাস ছাড়ল। নিজের ভালোবাসার মানুষটা অন্য কারো স্ত্রী, এটা জানার পর কারোই ঠিক থাকার মতো অবস্থা থাকে না। কিন্তু রওশন নিজেকে সামলে নিল, কারণ তার ভালোবাসাটা যে একতরফা ছিল। নিশান্ত কখনোই তাকে ভালোবাসেনি বা একজন প্রেমিকের দৃষ্টিতে দেখেনি তাকে। তার রওশন শুরু থেকেই জানে ও নিজে থেকে নিশানের জন্য নিজের মনে ভালোবাসা পুষে রেখেছিল। তবে এতে রওশন মির্জার একটু আফসোস হচ্ছে না, বরং সে এটা ভেবে আনন্দ পাচ্ছে যে তার ভালোবাসার মানুষটা অন্তত সুখে তো আছে। মেয়েটার জীবনে কম কষ্ট সহ্য করেনি। প্রথমে নিজের প্রথম ভালোবাসার মানুষটির কাছে অবহেলিত হলো, তারপর নিজের বাবা মাকে চিরতরে হারালো। এইগুলো যে একটা মেয়েকে ভেঙে তছনছ করে দিতে পারে। কিন্তু নিশান সবসময় শক্ত থেকেছে, নিজের দুর্বলতা কাউকে বুঝতে দেয়নি। আর এখন যখন কেউ ওকে আপন করে নিয়েছে, তখন রওশনও চায় না তাদের মাঝে বাধা হয়ে দাঁড়াতে। ছেলেটার ঠোঁটের আগায় এক চিলতে হাসির পল্লব টেনে বলল, আমি জানি না মাফিয়া বসটা কেমন, তবে সে যদি তোকে সুখে রাখতে পারে তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না। তুই অনেক সুখী হবি নিশুপরি, দুনিয়ার সব সুখ তোর হোক নিশুপরি। ছেলেটা নিজের অনুভূতিকে দমন করে রাখতে পারল না। মেয়েটার কপালে একটা চুমু খেলেও, তবে এতে ছিল না নিশানকে পাওয়ার জন্য কোনো বাসনা কামনা। এই পরশটুকুতে ছিল শুধু স্নেহ। নিশান রওশনের দিকে তাকালো, ছেলেটার চোখে জোড়া ছলছল করছে। নিশান হঠাৎই ওকে প্রশ্ন করে ফেলল, তোমার কষ্ট হচ্ছে না? কেন? এই যে আমার বিয়ে হয়ে গেল। তুই কি চাস আমি কষ্টে থাকি? এমা, না না, আমি তো চাই তুমি সব সময় খুশি থাকো, সুখে থাকো। তাহলে আমি সুখে আছি। যা এখন গিয়ে আস্তে আস্তে রেডি হ। নিশান ভ্রু কুঁচকালো কিঞ্চিত, ছেলেটাকে প্রশ্ন ছুড়ল। কেন? রওশন মৃদু হেসে নিশানের নাক টানল। এটা ওর ছোটবেলার স্বভাব। নিশান সঙ্গে সঙ্গে নিজের নাকখানা কুঁচকে ফেলল। তা দেখে রওশন হো হো করে হেসে উঠল আর বলল, কোম্পানির সিও কামব্যাক করেছে, তো তার জন্য তো একটা অ্যানাউন্সমেন্ট করা দরকার, তাই না? তাই আজ বিকালে তা অ্যানাউন্সমেন্ট করব। এখন যান আপা, গিয়ে রেডি হন। নিশান কিঞ্চিত হাসল, তারপর সিঁড়ির দিকে অগ্রসর হলো। রওশন মেয়েটার যাওয়ার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল আর নিজ মনেই বলে উঠল, এক জীবনে তুই বা নাই হলি আমার নিশুপরি, এতে আমার আফসোস নেই। তোকে দেখতে পাচ্ছি, তোমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তোর সাথে কথা বলতে পাচ্ছি, এটাই আমার জন্য অনেক। তোর সুখে না হয় আমি নিজের সুখ খুঁজে নিলাম। একতরফা ভালোবাসা, এর থেকেও বেশি কিছু আশা করা যায় না। বিশাল কনফারেন্স রুমে বসে আছে মির্জা এন্টারপ্রাইজের সাথে জড়িত সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। সেই সাথে উপস্থিত আছে রহিম মির্জা আর রবি বেগমও। তাদের সকলকেই রওশন আসতে বলেছে। তবে তাকে কারণ জিজ্ঞেস করা হলে সে বলে সঠিক সময়ে আসলে সবাই নিজ চোখে দেখতে পাবে তাদের কেন ডাকা হয়েছে। কনফারেন্স রুমে বসে সবাই যখন এই বিষয়ে আলোচনা করছিল, তখন দরজা খুলে প্রবেশ করে এক নারী মূর্তি, যার পরনে ফর্মাল পোশাক, লম্বা চুলগুলো মজবুতভাবে খোপা করা, অধর যুগলে একখান বাঁকা হাসির পল্লব। সবাই অবাক চিত্তে তার দিকে চেয়ে আছে, যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছে না। রবি বেগম নিজের বিস্ময়ে কাটিয়ে উঠে দাঁড়ালেন আর মেয়েটির সামনে গিয়ে গজগজ করে বলে উঠলেন, তুই এখানে কি করছিস? মেয়েটি কোনো প্রকার প্রত্যুত্তর করল না, বরং তার পেছন থেকে ভেসে আসলো এক ভারী কণ্ঠস্বর, ও এখানে থাকবে না তো কোথায় থাকবে আম্মু? ও এখানে থেকে কি করবে? রওশন সামনে আসলো,
ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, কারণ ওই তো আসল সিও, মির্জা এন্টারপ্রাইজের একমাত্র উত্তরাধিকারী নিশান মির্জা আরহা। সবাই অবাক হলো, সেই সাথে খুশিও হলো ভীষণ। কারণ নিশানের বাবা সাইফুল মির্জার মৃত্যুর পর যখন কোম্পানির দায়ভার কে নিবে সেটা নিয়ে সবার মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল, তখন নিশানের গার্ডিয়ান হিসেবে জাফর ইকবাল অর্থাৎ সাইফুল মির্জার সবচেয়ে ভালো বন্ধু সাময়িক সময়ের জন্য কোম্পানির দায়ভার নিজের কাঁধে নেন। কিন্তু নিশান যখন 20 বছর বয়সে পদার্পণ করলো তখনই এক আকস্মিক দুর্ঘটনায় জাফর ইকবালের মৃত্যু ঘটে। তার লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে প্রায় 3-4 মাস অনেক তদন্ত করা হয়, কিন্তু কোনোভাবেই তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। সেই সময় রহিম মির্জাকে কোম্পানির দায়িত্বভার নিতে বলা হলে তিনি এতে সংকোচ বোধ করেন, কারণ তার এইসব ব্যবসা বাণিজ্য সম্পর্কে ধারণা খুবই সীমিত ছিল। আর তিনি তো সবসময় চাইতেন তার ছেলের রওশনই যেন কোম্পানির সিইও হয়। তাই তখন তিনি রওশনকে দায়িত্বভার নিতে বলেন, কিন্তু রওশন সঙ্গে সঙ্গে তা নাকচ করে দেয়। সে সাধারণ চাকরি নিয়ে খুশি ছিল, এইসব বড় দায়িত্বে সে নিজেকে জড়াতে চাইছিল না। তাই তখন কোনো উপায় না পেয়ে মাত্র 20 বছর বয়সে নিশানকে কোম্পানির সমস্ত দায়িত্বভার নিজের কাঁধে নিতে হয়। যদিও তাকে কোম্পানির প্রতিটি কর্মকর্তা সাহায্য করেছিল, নিজের ডাক্তার হওয়ার স্বপ্নকে মাটি চাপা দিয়ে মেয়েটা সেদিন থেকেই এই মির্জা এন্টারপ্রাইজকে নিজের আপন করে নিয়েছিল। কিন্তু গত 3 বছর আগে রহিম মির্জা আর রবি বেগম যখন ওকে জোর করে নিজেদের ছেলে রওশনকে বিয়ে করার জন্য চাপ দেয়, তখন ও পালিয়ে যাওয়ায় রওশন ওর অবর্তমানে সাময়িক সময়ের জন্য কোম্পানির দায়িত্বভার নিজের ঘাড়ে নিয়েছিল। এখন যখন নিশান ফিরে এসেছে, তাই ও নিশানকেই আবার তার দায়িত্ব ফিরিয়ে দিচ্ছে। রবি বেগম রাগে গজগজ করছে, তা দেখে নিশানের বাঁকা হাসি খানা আরও গাঢ় হয়ে ওঠে। নিশান তার দিকে এগিয়ে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে উঠল, প্রতিশোধের খেলা এখন থেকে শুরু। প্রত্যেকেই তাদের করা পাপের শাস্তি পেতেই হবে। এই বলেই নিশান রবি বেগমের থেকে 2 কদম সরে গেল। মহিলার মুখের দিকে তাকাতেই দেখতে পেল তার চোখ জোড়ায় কেমন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কপাল আর খসখসে নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে, ঘন ঘন ঢোক গিলছে। নিশান তো এটাই চেয়েছিল, এই ভয়টাই ও দেখতে চেয়েছিল। নিশান সিওর জন্য ব্যবস্থাকৃত বিশেষ আর্মচেয়ারের দিকে অগ্রসর হলো। তার পায়ে থাকা ওয়াইএসএল হিল যতবার মার্বেলের ফ্লোরে ঠকঠক আওয়াজ করছিল, ঠিক ততবারই রবি বেগমের বুকের ভেতরটা থরফরিয়ে উঠছিল। তিনি একবার নিশানের দিকে তাকালেন, যে চেয়ারে গিয়ে বসল। তারপর তিনি রহিম মির্জার দিকে তাকালেন, যে এখনও ঘোর কাটিয়ে উঠতে পারেনি। তিনি বিড়বিড় করে উঠলেন, এভাবে সব কিছু আমার হাতের বাইরে যেতে পারে না। এই নিশানকে আমার রাস্তা থেকে এবার সরাতেই হবে। এই রহিম আর রওশনকে দিয়ে কিচ্ছু হবে না। যা করার এবার আমাকেই করতে হবে। লাভ মি লাভ মি লাভ মি হ্যাঁ লাভ মি ও ডিয়ার, লাভ মি লাভ মি লাভ মি যারা মুঝসে করলে প্যার। গান গাওয়া শেষ করে রিকা তোবার পাশে হাঁটা ধরল, যে ওকে সেই কখন থেকেই উপেক্ষা করে চলেছে। রিকার ধৈর্য ক্রমশ ক্ষীণ হয়ে আসে, তবুও নিজেকে সংযত রেখে ছেলেটা উতালো কণ্ঠে বলে উঠল, এই লজ্জাপতি একটু পাত্তা দাও না প্লিজ। এই দেখো তোমার জন্য কি সুন্দর বাংলা গান শিখলাম, আবার গাইলাম। এই মে প্লিজ গিভ গিভ সাম পাত্তা। তুবা থামলো, রাস্তার সাইডে পড়ে থাকা কয়েকটা পাতা তুলে নিয়ে তারপর সেগুলো রিকার হাতে তুলে দিল। ছেলেটার দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে বলে উঠল, এই যে নিন আপনার পাত্তা। আর এটাকে কেউ গান বলে? বাংলা, ইংরেজি আর হিন্দি সব একসাথে তেল ছাড়া রান্না করে মিশিয়ে দিয়েছে। একদম আমায় বিরক্ত করবেন না, যার নিজের কাজ করেন। এই বলে মেয়েটার সামনে অগ্রসর হয়। রিকা নিজের ধৈর্য হারিয়ে যখনই ওকে আটকাতে যাবে, তখনই রিকার ফোন বেজে ওঠে। রিকা বিরক্তি মাখা মুখ নিয়ে ফোনটা পকেট থেকে বের করতে স্ক্রিনে থাকা নাম্বার দেখে তার বিরক্তি এক নিমিষেই হাওয়া হয়ে যায়। কলটা রিসিভ করতে ওপাশ থেকে ব্যস্ত কণ্ঠে লিওন বলে ওঠে, তাড়াতাড়ি ভিলাতে আয়, এভির মাথাটা পুরো গেছে। এই বলে লিওন কলটা কেটে দিল। রিকা কিছু বুঝে উঠতে পারল না, তবে এটা বুঝতে পেরেছে কোনো একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে। তাই আর তোবার পিছু না করে দ্রুত গাড়ির দিকে ছুটে গেল। নৈশব্দ ভিলার লিভিং রুমে দাঁড়িয়ে আছে মাফিয়া বস, তার পাশেই লিওন, জেরিনার রেখা দাঁড়িয়ে আছে। তিনজনই বেশ চিন্তিত, কিন্তু বলার মতো সঠিক বাক্য খুঁজতে অক্ষম।
অবশেষে দানবীয় নিঃশব্দতা ভাঙিয়ে লিওন ঝেড়ে কাশল আর শান্ত স্বরে আফরানকে উদ্দেশ্য করে বলল, তোমার আর একবার ভেবে দেখা দরকার এভি। আফরান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন লিওনের দিকে, যেন লিওনের কথাটা তার মোটেও পছন্দ হয়নি। আফরান শীতল স্বরে বলল, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। পাশ থেকে জেরিন বলে উঠল, কিন্তু ব্রো, ওখানে তো তোমার অতীত। ইতালির থেকে বেশি খারাপ নয় জেরি, ওখানে আমার অতীতের সুখময় স্মৃতিগুলো জড়িয়ে আছে। তার মানে তুমি সত্যিই বাংলাদেশে যাবে? আফরান হ্যাঁ মাথা নাড়ল। লিওন আর জেরিন ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এছাড়া তাদের করার মতো কিছুই নেই। আফরান লিভিং রুম থেকে সোজা নিচের সিক্রেট পেন্টিং রুমের দিকে অগ্রসর হলো। রুমটাতে প্রবেশ করতেই ও দরজাটা খপ করে বন্ধ করে দিল। তার তৈরিকৃত ওই হৃদয় হারানির প্রতিচ্ছবির দিকে আবেশিত দৃষ্টিতে তাকিয়ে গভীর কণ্ঠে বলে উঠল, আমার থেকে দূরে যাওয়ার শাস্তি তোকে পেতেই হবে আরহা। তুই তোর প্রতিশোধ নিবি আর আমি আমার কাছ থেকে দূরে যাওয়ার শোধ নেব। উন্মাদ পুরুষটি বাঁকা হাসল। হৃদয় হারানির প্রতিচ্ছবিতে হাত বুলিয়ে ফিস ফিস করে বলে উঠল, গেট রেডি ফর মি মাই লিটল স্নোড্রপ। পাপ বাপকেও ছাড়ে না। মানুষ যতই ক্ষমতাবান, ধনী বা প্রভাবশালী হোক না কেন, তার অন্যায় কর্মের ফল একদিন না একদিন তাকে তার জীবনেই ফিরে আসে। পাপ আপন পর সম্পর্ক বা ক্ষমতার কোনো হিসাব মানে না, সে কেবল ন্যায়ের বিধান মেনে শাস্তি প্রদান করে। তাই যে ব্যক্তি অন্যের ক্ষতি করে, অন্যায়ের পথে চলে বা অহংকারে অন্ধ হয়ে পড়ে, শেষ পর্যন্ত সেই অন্যায়ের আগুনে নিজেই দগ্ধ হয়। পাপ এমন এক ছায়া যা শেষ পর্যন্ত নিজের স্রষ্টাকে অনুসরণ করে তাকে ধ্বংস করে। ভয়, আতঙ্ক আর তীব্র তৃষ্ণায় রমণী নিজ বিছানায় বসে আছে। হাতে কাছের গ্লাসটা সম্পূর্ণ খালি, এর সবটুকু পানি সে নিজেই শোষণ করেছে। তবুও যেন তার তৃষ্ণা কোনোভাবেই কমছে না। সেকেন্ডে সেকেন্ডে খালি ঢোক গিলছে। কপালে মোটা মোটা ফোঁটা বিশিষ্ট ঘামবিন্দু জমেছে তার। তাতে শরীরের পাতলা আঁচল দিয়ে বারংবার নিজের বদনখানি মুছে যাচ্ছে। খানিকক্ষণ পর পর নিজের হাতে থাকা ফোনটির দিকে তাকাচ্ছে, যেন কারো কলের অপেক্ষায় আছে। এমন মুহূর্তেই রুমে প্রবেশ করলেন রহিম মির্জা। স্ত্রীকে অমনভাবে আতঙ্কিত অবস্থায় বসে থাকতে দেখে তিনি ভ্রু কুঁচকে ফেললেন। তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন রমণীর নিরে আর মৃদুস্বরে আওড়ালেন, কি হয়েছে রবি, তুমি ঠিক আছো তো? রমণী তাকালো তার দিকে। চোখে মুখে ছড়িয়ে পড়ল ক্রোধ, ঘৃণা আর অহংকারের তীব্র ছায়া। তিনি তরাক বেগে উঠে দাঁড়ালেন, ক্রোধে খেকিয়ে উঠলেন, এই অপয়া মেয়েটা কোম্পানির সিও হয়ে গেল, আর তুমি কিছু করলে না? রহিম মির্জা একটা তপ্ত শ্বাস ছাড়লেন। বিছানায় বসে শান্ত স্বরে বললেন, ভাইয়ের মৃত্যুর পর থেকে তো কম চেষ্টা করনি রওশনকে ওই চেয়ার বসানোর জন্য, কিন্তু ছেলে আমার সিইও হতে চায় না। তাই আমার মনে হয় এবার আমার এইসব বন্ধ করা দরকার। এই বাড়িতে থাকতে পারছি, 4 বেলা ভালো খেতে পারছি, আর রওশন তো নিশানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছেই। এতেই তো সন্তুষ্ট হওয়ার দরকার, বলো? জীবনে আর বাঁচবই বা কতদিন আমরা? রবি বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রহিম মির্জার দিকে। তারপর উচ্চ শব্দে হেসে উঠল রমণী। রহিম মির্জা অবাক হলেন ভারী। নিজের হাসি নিয়ন্ত্রণ করে রবি বেগম বিদ্রুপাত্মক কণ্ঠে বলে উঠলেন, আদৌ সাজার চেষ্টা করছো রহিম? লাভ কি বলো? তুমি কিন্তু নিজের পাপ মুছতে পারবে না। রহিম মির্জা অবাক হলেন। বিস্মিত দৃষ্টিতে তাকালেন রমণীর দিকে। তার নিজের চোখে মুখেও একরকমের আতঙ্ক ছড়িয়ে পড়ল। তিনি তোতলামি করে বলে উঠলেন, আমি তো তো শুধু অ্যাক্সিডেন্ট করাতে বলেছিলাম, একবারে মেরে ফেলার কথা তো একবারও বলিনি। মশকরা করছো তুমি আমার সাথে? তুমি যদি ওদেরকে খুন করার সুপারিশ না দাও, তাহলে ওরা মরলো কিভাবে? ওদেরকে খুন করলো কি? রহিম মির্জা কপালের সূক্ষ্ম ঘাম মুছতে মুছতে বলে উঠলেন, আমি সত্যি বলছি, আমি শুধু বলেছিলাম অ্যাক্সিডেন্টে এমনভাবে যাতে সাইফুল আর জুই শুধু আহত হয়। আমি খুন করার কথা একবারও বলিনি। রবি বেগমও চুপ হয়ে গেলেন। বিরক্তি মিশ্রিত মুখ নিয়ে ওয়াশরুমে চলে গেলেন। তাদের এই সকল কথা দরজার আড়াল থেকে দুই মানবী শুনছিল। মেয়েটা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে থাকলেও ছেলেটির চোখে মুখে অবিশ্বাস্য আর রাগের ছাপ ফুটে উঠল। রুমে প্রবেশ করতে চাইল, কিন্তু মেয়েটি তাকে আটকে দিল আর সিঁড়ির দিকে নিয়ে গেল। ছেলেটা অস্থির কণ্ঠে বলে উঠল, আটকাচ্ছিস কেন নিশু? ওরা কাকা কাকিকে খুন করার চেষ্টা করেছিল।
আমার বাবা মা সম্পত্তির লোভে এতটা নিচে নেমে যাবে আমি কখনো দুঃস্বপ্ন ভাবিনি। নিশান ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। রাগে ঘৃণা ওরও হচ্ছে, কিন্তু এই মুহূর্তে রাগের মাথায় কিছু করতে গেলে তা স্রেফ বোকামি ছাড়া আর কিছুই না। যা করতে হবে তা ঠান্ডা মাথায় করতে হবে। নিশান রওশনের কাঁধে হাত রাখলো আর শান্ত স্বরে বলল, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু এখন রাগের বশে কিছু করাটা মোটেও ঠিক হবে না। তাহলে কি করবে এখন? নিশান রওশনের দিকে তাকালো আর বলল, নিজের কানে তো সবটাই শুনলে। এখন আমি যা করতে যাব তাতে তুমি কি আমার সঙ্গ দিবে, নাকি ওরা তোমার বাবা মা হওয়ার তাদের ছেড়ে দেবে? তাদের করা পাপের শাস্তি থেকে তাদেরকে রক্ষা করবে? নিশানের কথাটা হয়তো রওশনের আত্মবিশ্বাসে গিয়ে লাগলো। ছোট থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছেলেটাও আজ প্রশ্নবিদ্ধ হলো। আসলেই কি সে তার বাবা মাকে বাঁচাবে, নাকি তাদের অন্যায়ের শাস্তি দিতে নিশানকে সাহায্য করবে? রওশন খানিকক্ষণ চুপ রইল। নিশানও ধৈর্য ধরল তার উত্তরের অপেক্ষায়। বেশিক্ষণ সময় পর রওশন মুখ খুলল, বলল, অন্যায়কে কখনো প্রশ্রয় দিইনি আর আজও দিব না। আমার বাবা মায়ের কড়া শাস্তি দিতে আমি তোর পাশে থাকবো। কথাটুকু বলার সময় ছেলেটার কণ্ঠনালী কাঁপছিল, চোখ জোড়া মোটা অশ্রু জলে ডুবে গেল। নিজের বাবা মায়ের পাশে থাকতে ইচ্ছে করছে তার, তাদের রক্ষা করতে মনটা ভীষণভাবে কাঁদছে তার। কিন্তু আজ যদি সে এমনটা করে তাহলে নিশানের সাথে অন্যায় করা হবে, সাইফুল মির্জা আর জুই বেগমের সাথে অন্যায় করা হবে। আর রওশন তা কখনোই করতে পারবে না। নিশান রওশনের মনের অবস্থা বুঝতে পারল, কিন্তু এতে তার কিচ্ছু করার নেই। সে তো বদলা নিতে এসেছে, পাপের বিনাশ করতে এসেছে, আর তাকে তার এই উদ্দেশ্য সফল করতেই হবে। রোম, ইতালি। নিশিরাতের অন্ধকারে নিমজ্জিত রোম শহরকে আলো দিচ্ছে একখণ্ড অর্ধচন্দ্র। রাস্তা, কফি শপ, বড় বড় ভবনের ঝিকমিক করতে থাকা আলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। মানুষজন আস্তে আস্তে নিজের কর্মস্থল থেকে ফিরে যাচ্ছে নিজের বাড়িতে। নিয়ন আলোয় দাঁড়িয়ে ফুল বিক্রেতা দাঁড়িয়ে আছে ক্রেতার অপেক্ষায়। কখনো সখনো কোনো প্রেমিক পুরুষ বাড়ি ফেরার পথে তার প্রিয়তমার জন্য কিনে নিচ্ছে একগুচ্ছ ফুলের তোড়া। নিজের লাক্সারিয়াস প্রাইভেটে অবস্থানরত মাফিয়া বস আফরান মেহফিল নির্ঘুম ধূসর অক্ষিতে নেই কোনো আবেগের ছিটে ফোটা, একধানে তাকিয়ে আছে জানলার বাইরে। কিছুক্ষণের মধ্যেই যে ইতালি থেকে বাংলাদেশের উদ্দেশ্যে টেক অফ করবে। এদিকে রিকা মুখ গুমরা করে বসে আছে। তা দেখে জেরিন চেয়েও নিজের হাসি থামাতে পারছে না। লিওন অবশেষে জিজ্ঞেস করেই ফেলল, মুখটা এমন বাংলার পাঁচের মতো কেন করে রেখেছিস? এতগুলো বছর পর নিজের দেশে যাচ্ছিস, তোর তো খুশি হওয়ার কথা। রিকা বিরক্তিতে মুখ কুঁচকে ফেলল আর জেরিনের দিকে তাকিয়ে বলল, তোর বরকে বল আমায় বিরক্ত না করতে, আমি এখন দুঃখ পালন করছি। রিকার কথায় জেরিন এবার শব্দ করেই হেসে উঠল, যার হাসির শব্দ ডান পাশের সিটে বসে থাকা অভ্রাণও শুনতে পেল। তবে কোনো প্রকার প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন বোধ করল না। জেরিন রিকার উদ্দেশ্য করে বলে উঠল, এই তো যখন মেয়েটার জন্য তোমার টান, তাহলে সঙ্গে সঙ্গে নিয়ে এলেও তো পারতে। রিকা খেকিয়ে উঠল, বলল, কিভাবে আনবো? অ্যাভি তো হঠাৎ করে বাংলাদেশে যাওয়ার ঘোষণা দিল, আমি সময়টা পেলাম কোথায়? ওদের কথাকে সম্পূর্ণ উপেক্ষা করল। কানে এয়ারপোর্টস গুজে চোখ জোড়া বন্ধ করে নিল। যে টেক অফ করলো আকাশপথে, পাড়ি জমালো এক নতুন গন্তব্যে। মাফিয়া বসের বন্ধ দৃষ্টিতে ভেসে উঠল হৃদয় হরণের প্রতিচ্ছবি, তার হাসি, তার চোখের ওই কালো উজ্জ্বল মনে। অভ্রাণ ফোঁস করে একটা শ্বাস ছাড়ল। হৃদয়ের গভীর থেকে বেরিয়ে এলো উচ্ছ্বাসিত কণ্ঠে কিছু চল, এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে, ধরছে রে জ্বর বুকে ছাড়ে না। ভোরের আকাশে হালকা আলো ফুটেছে। পূর্ব দিগন্তে লালচে সূর্যের আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারদিকে। ঠান্ডা সতেজ বাতাসে শিশির ভেজা ঘাসের গন্ধ মিশে আছে। গাছের ডালে পাখিরা কিচির মিচির করছে, মৃদু বাতাসে গাছের সবুজ সজীব পাতাগুলো নেচে উঠছে ক্ষণে ক্ষণে। রাস্তাঘাটে আস্তে আস্তে লোকের আনাগোনা শুরু হয়েছে। আজ বাড়ির সবার জন্য সকালের নাস্তা তৈরি করেছেন নিশান, যা দেখে অবাক হলেন রহিম মির্জা আর রবি বেগম। রওশন নিজের ভেতরে চলতে থাকা ঝড়কে দমিয়ে রেখে
চুপচাপ গিয়ে একটা ছেড়ে বসলো। নিশান একে একে সকলকে নাস্তা পরিবেশন করতে শুরু করলো। তখনই রুবি বেগম ঠেস মেরে বলে উঠলেন, বাবা, সূর্য আজ কোন দিকে উঠছে গো? নিশান রানী নিজের হাতে নাস্তা বানিয়েছে, ভাবা যায়। নিশান ক্ষীণ হাসলো। আজ কোনো প্রকার তর্কে জড়ালো না মেয়েটে। সুন্দরভাবে চাচির কথার জবাব দিল, বলল, প্রতিদিন সূর্য দিদিকে উঠে, আজও ঠিক সেই দিকেই উঠেছে চাচিমা। যাকে এখন তাড়াতাড়ি খেয়ে নাও তো, দেখি